নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আপনাদের সঙ্গে আমি সোফিয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফি বাড়ানো নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা করার সুযোগ দেওয়ার জন্য দীর্ঘ ঐতিহ্য রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। সম্প্রতি AICTE অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা সমীক্ষায় এসেছিলেন যাদবপুরে, এবং তারা প্রশ্ন তুলেছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফি এত কম কেন? তাহলে কি গরিবের সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পাবে না? এই নিয়েই আমরা আলোচনা করব, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থ প্রতিম রায় এবং রয়েছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের। প্রথমেই পার্থ প্রতিম বাবু, যে বিষয় নিয়ে বলা শুরু করলাম, তাহলে কি গরিবের সন্তান সুযোগ পাবে না ইঞ্জিনিয়ার হওয়ার? প্রথম কথা হচ্ছে যে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমরা যদি ইতিহাস দেখি, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্ম হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন থেকে, এই NC বেঙ্গল, এবং সেখান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্ম। সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে একটা সামাজিক যে প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটটা অন্য আর পাঁচটা কলেজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থেকে যথেষ্ট আলাদা। হ্যাঁ, এবং তখনকার দিনে একটা অন্যরকম জায়গা থেকে বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল। সুতরাং সেই সময় থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এই সমস্ত সামাজিক এই যে সামাজিক বিষয়টা মাথায় রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয় চলছে, এবং তারই ফলস্বরূপ এখনো পর্যন্ত আমাদের যে ফি স্ট্রাকচার, সেই ফি স্ট্রাকচার যথেষ্ট কম। এবং তার জন্য যেটা সবচেয়ে বড় ব্যাপার, যে আমাদের এখানে যত গরিব মেধাবী ছাত্র আছে, বিশেষত পশ্চিমবাংলার যত গরিব মেধাবী ছাত্র আছে, সম্ভবত মানে ভারতবর্ষের মধ্যে আর কোনো বিশ্ববিদ্যালয়ে এত সংখ্যায় এবং এত শতাংশে আর কি গরিব মেধাবী ছাত্র পড়াশোনা করে না। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যই হচ্ছে টাকার অভাবে কেউ যে পড়াশোনা করতে পারবে না, এটা যাতে না হয়। তো সুতরাং সেই জায়গা থেকেই ফি স্ট্রাকচার নির্ধারিত হয়, এবং শুধুমাত্র কম ফি নয়, আমাদের আরো হাফ ফ্রি, ফুল ফি স্টুডেন্টশিপও আছে। অর্থাৎ যারা, আমরা জানি যে এরকম প্রচুর আমরা মানে মেধাবী ছাত্র দেখি, যার বাবা হয়তো ট্রেনে দৈনন্দিন হকারের কাজ করছে, দিনমজুরের কাজ করছে, এরকম প্রচুর ছাত্র কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে। ফার্স্ট জেনারেশন লার্নার, কিছুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রামের ছেলে PhD করেছে। তো এইগুলো আমরা মানে এগুলো হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত হয়ে চলেছে। এবং একই রকম ভাবে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি, এই সমস্ত জায়গায় কিন্তু গরিব ছাত্রছাত্রীরা পড়ছে। আপনি যদি এখন সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখেন, IIT, NIT ইনস্টিটিউট গুলো, বা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি গুলো, তারা কিন্তু লাখ লাখ টাকা ফি নিচ্ছে। কিন্তু লাখ লাখ টাকা ফি নিচ্ছে মানেই কিন্তু তারা কোয়ালিটি এডুকেশন দিতে পারছে, এটা কিন্তু নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় তার যে র্যাঙ্কিং ধারাবাহিকভাবে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে এবং সারা পৃথিবীর পরিপ্রেক্ষিতে কিন্তু একাডেমিক যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং কিন্তু ধরে রেখেছে। হ্যাঁ, তারপরেও অবশ্যই আমরা রাজ্য সরকার প্রসিত বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সরকারের উপরেই মূলত হচ্ছে আমাদের নির্ভর করতে হয়। সেখানে আমরা মনে করি না যে শুধুমাত্র ছাত্রদের কাছ থেকে ফি দিয়েই একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে। হতে পারে হয়তো ফি স্ট্রাকচার কিছুটা চেঞ্জ করা যেতে পারে, যেখানে যারা অ্যাফোর্ড করতে পারবে, যে ছাত্ররা, তাদের হয়তো ফিটাকে কিছুটা মডিফাই করা যেতে পারে। এবং সে নিয়ে একটা কমিটিও হয়েছে বিশ্ববিদ্যালয়ে, তারা হয়তো আলাপ আলোচনাও বিভিন্ন সময় করছে। কিন্তু আমরা মনে করি যে অন্তত পয়সার অভাবে আমাদের কোনো ছাত্রছাত্রী যেন পড়তে পারবে না, এটা যেন না হয়। আমরা অন্তত সেই জায়গাটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সামাজিকভাবে দায়বদ্ধ, এটাই আমরা মনে করি। সুতরাং মানে আসলে আমাদের অনেক কিছু নেই, কারণ সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ে আগে সরকারি অনুদান অনেকটা আসতো, যার ফলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো অনেকটা ঠিকঠাক ছিল। কিন্তু এখন ইনফ্রাস্ট্রাকচার এর অবস্থা খারাপ হয়েছে, কারণ সরকার টাকা কমিয়ে দিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের অনেক কিছু জিনিস ভাবতে হচ্ছে। কিন্তু একটা প্রচার হয়তো বা ভুল হচ্ছে, যে NBA এর যে টিম এসেছিল, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন, যদিও তারা ঠিক মানে AICT সঙ্গে এখন আর ওরকম ভাবে ওতপ্রোতভাবে জড়িত নয়, আগে AICT NBA শুরু করেছিল, কিন্তু এখন NBA একটা অ্যাক্রিডিটেশন বডি, যারা বিভিন্ন প্রোগ্রাম অ্যাক্রিডিটেশন করে। আমাদের
যাদবপুর বিশ্ববিদ্যালয় ইলেকট্রনিক্স ইটিসি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স এই দুটো প্রোগ্রামের অ্যাক্রিডিটেশনে ভিজিটের জন্য এবার এসেছিল। তারা কিন্তু এই ফি স্ট্রাকচার তাদের একটা মানে ক্রাইটেরিয়া আছে যেখানে স্টুডেন্ট পলিসি হচ্ছে তারা জানতে চায়, মানে তাদেরকে জানাতে হয়। সেখানে আমাদের স্টুডেন্ট পলিসি এটাই বলা আছে যে আমরা গরিব মেধাবী ছাত্ররা যাতে পড়াশোনা করতে পারে, এইটাই হচ্ছে আমাদের স্টুডেন্ট পলিসি। সেজন্যই আমাদের ফিসটা কম রাখা আছে। এরপরেও যারা খুব গরিব তাদের জন্য সেই ফিটাকেও মুকুব করা বা 50% মুকুব করা এই ব্যবস্থাটা আছে। এনবিএর টিম কিন্তু কখনো ফি এর জন্য বাড়াতে বলছে এটা কিন্তু কখনো বলেনি। কিছু কিছু সংবাদপত্র এটা প্রকাশ মানে বের করেছে, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। এনবিএ কোনো রেকমেন্ডিং বডি নয়, এনবিএ একটা অ্যাক্রিডিটেশনের বডি। তারা ফি বাড়াতে বলেছে এরকম কোনো কথা হয়নি। তারা অবশ্যই যে একটা এরকম কম ফি বাড়াতে বলেছে আমরাও বলছি না, আমরাও এটাই বলছি তারা প্রশ্ন তুলেছে এত কম কেন। তারা অবাক হয়েছে যেভাবে গোটা দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সেখানে যেভাবে ফি নেওয়া হয় তার তুলনায় যাদবপুরের ফি অত্যন্ত কম বলে তারা মনে করছেন এবং সেই কারণেই তারা প্রশ্ন তুলেছেন। এটাই আমাদের ঠিকই তারা বলেছেন যে হ্যাঁ ঠিক এটা অন্য মানে স্টুডেন্ট পলিসিতে এটা অন্য জায়গা থেকে কম সেটা বলেছেন। সেটা কিন্তু কখনোই তারা এর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফি বাড়াক বা এইরকম টাইপের কোনো কমেন্ট করেনি। বরং এটা বলেছে ঠিকই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের ভাবতেই হবে যে শর্টফল যেটা আছে সেটা কিভাবে মেক আপ করা হবে। সেই জায়গাটা অবশ্যই আমরাও চিন্তা ভাবনা করছি যে কিভাবে এই যে ঘাটতি আমাদের সত্যি আমাদের এখন মেনটেনেন্স খাতে 60 কোটি টাকার উপর বছরে খরচ হয়, রাজ্য সরকার সেখানে 20-25 কোটি টাকা দিচ্ছে। স্বাভাবিকভাবে মানে 35 কোটি 40 কোটি টাকা ঘাটতি হয়ে যাচ্ছে, যেটা হয়তো একটা সরকারের কাছে কিছুই না। সরকার দিয়ে দিলে এই টাকাটা একটা যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা ফ্ল্যাগশিপ কি বলবো মানে রাজ্য সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সবসময় দেখায়, অথচ টাকা কিন্তু দিতে চাইছে না। অথচ অন্য অনেক জায়গায় আমরা টাকা দেখতে পাচ্ছি, বছরে একটা বিশ্ববিদ্যালয়কে 35-40 কোটি টাকা দিয়ে দেয় এমন কোনো ব্যাপার নয় যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেওয়া হচ্ছে না। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের অনুদান যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে ছিল 2017 সালের পরে সেটাও কমে গেছে। সুতরাং সরকারি অনুদান কিন্তু না এলে বিশ্ববিদ্যালয় কিন্তু সাস্টেন করতে পারবে না। আমরা বিভিন্ন রকম ভাবে ধরুন আমাদের কনসালটেন্সি হোক প্রজেক্ট হোক এগুলোর যে ওভারহেড পাই আমরা সেগুলোকে বিশ্ববিদ্যালয়ে সেইভাবে টাকাটা আনার চেষ্টা করছি বা অনেক সময় কিছু ক্ষেত্রে অ্যালামনিরাও কিছুটা হেল্প করছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বুঝতে হবে যে আমরা শুধুমাত্র যদি ফি বাড়াই, এখন ফিটাকে কিছুটা বাড়াই, তাহলেও কিন্তু যে ঘাটতিটা আছে সেটা কিন্তু পূরণ হবে না। ম্যাক্সিমাম হয়তো 5% 10% ঘাটতি পূরণ হতে পারে, 90% ঘাটতি আমাদের যা আছে টাকার সেটা কিন্তু ফি বাড়িয়ে হবে না। সুতরাং এইটা যদি আমরা মানে না ভাবি, যে সরকার যদি এটা না ভাবে যে শিক্ষাটা আসলে পণ্য নয়, মানে শিক্ষা টাকা দিয়ে কেনা যায় না, শিক্ষাটা আসলে রাষ্ট্রেরই দায়িত্ব, রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে, এটা যদি রাজ্য সরকার কেন্দ্র সরকার সব সরকারই না ভাবে তাহলে কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানে তাহলে কিভাবে চলবে? তার মানে গরিব মেধাবী ছাত্ররা তাহলে কিভাবে, সবাই যদি ফি বাড়িয়ে লাখ লাখ টাকা ফি নিতে শুরু করে তাহলে তো গরিব মেধাবী ছাত্রদের যাওয়ারই জায়গা থাকবে না। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য মাথায় রেখে এখনো পর্যন্ত ফি এর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ওভারঅল যে পলিসি সেখানে কিন্তু ফি মানে একেবারে প্রচুর ফি বাড়িয়ে দিয়ে স্টুডেন্টদের এইটা স্টুডেন্টের ঘাড়ে চাপানোর কোনো অন্তত উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের নেই। এবং আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে, যারা হয়তো অ্যাফোর্ড করতে পারবে তাদের হয়তো ফিটা একটু রিস্ট্রাকচার করা যেতে পারে, মডিফাই করা যেতে পারে, কিন্তু যারা গরিব ছাত্র তাদের অবশ্যই মানে কম পয়সায় বা উইদাউট সুযোগ দেওয়া উচিত। অম্বিকেশ বাবুর বক্তব্য শুনবো। প্রাথমিকভাবে আপনি কি মনে করছেন এই বিষয়ে? মানে যেভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রমরমা চারিদিকে দেখছি এবং প্রচুর ছাত্রছাত্রী, সেখানে যে ছাত্রছাত্রীর অভাব আছে তা কিন্তু নয়, অনেকেই সেখানে পড়াশোনা করছে, ঠিক সেই জোয়ারে কি গা ভাসাবে না? একটা খবর রয়েছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু অত বেশি না হলেও ভাবছেন ফি বাড়ানো যায় কিনা, বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা তারাও করছেন। না, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে যখন আলোচনাটা শুরু হয়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পাঠ্যপ্রতিম রায়পুর বিস্তারিত বলার চেষ্টাও করেছেন, আমি একটু অন্যভাবে ব্যাপারটাকে বলতে চাই আর কি, যে শিক্ষা ব্যাপারটা কি এটা একটু আমাদের জানা দরকার আগে। আমাদের সব দেশের সব মানুষের সবার শিক্ষার অধিকার
এটা একটা মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত, আমি যেটুকু বুঝি। সব মানুষের পেটের ভাত, পরনের কাপড়, মাথা গোঁজার ঠাঁই, তার সঙ্গে স্বাস্থ্য এবং শিক্ষা, এই 5টি মৌলিক চাহিদা পূরণ করতে হবে। এবং সেই কারণে শিক্ষাটা হতে হবে সর্বজনীন। কেউ পয়সার অভাবে মেধা থাকা সত্ত্বেও পড়াশোনা করতে পারবে না, এটা কখনোই কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, কোনো দেশের ক্ষেত্রে, কোনো অঞ্চলের ক্ষেত্রে কাঙ্ক্ষিত। এই প্রেক্ষাপটে আমি যদি আসি, যাদবপুর বিশ্ববিদ্যালয় তো বুনিয়াদী শিক্ষা দেয় না, ওরা কিছু কারিগরি শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান। এবং এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৈরির ইতিহাস পাঠ্য কিছুটা বলার চেষ্টা করেছে যে 1905 সালে এনসি বেঙ্গলের মধ্য দিয়ে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছিল। সেই ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য নয়, দেশ গড়ার কারিগর তৈরি করার জন্য। তখন সেটা বেসরকারি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে তৈরি হয়েছিল। এবং তার মধ্যে দিয়ে পরাধীন ভারতে স্বাধীনতা আন্দোলনের একটা অংশগ্রহণ ছিল, তার মধ্য দিয়ে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় 1955 সাল থেকে পথ চলতে আজকে যখন 2024 সালে এসে পৌঁছেছে, তখন আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের শিক্ষা মানচিত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং দেশেরও শিক্ষা মানচিত্রে একটা বিশেষ স্থান অধিকার করে আছে। এই স্থান অধিকার করে থাকার পেছনে প্রধান কারণ হচ্ছে যেখানে অনেক দরিদ্র মেধাবী ছাত্ররা পড়বার সুযোগ পেয়েছে, এবং এই সুযোগটা পাওয়ার ফলে এবং অবশ্যই মাস্টারমশাই এবং পরিচালন সমিতি সবার একটা সহৃদয় চেষ্টা থাকার ফলে এটা সম্ভব হয়েছে। এবং আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, উদাহরণ একাধিক দেওয়া যেতে পারে যে অনেক গরিব পরিবারের ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসছে, প্রথম প্রজন্মের ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসছে, এবং তারা শুধু পড়তে আসছে নয়, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ব্যবস্থার মধ্যে মানিয়ে নিয়ে ভালো করে পড়াশোনা করে কৃতিত্বের সঙ্গে তারা পাশ করে তারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। অর্থাৎ এই সুযোগটা পাচ্ছে এই কারণে যে এখানে ফি স্ট্রাকচারটা কম আছে, এবং এই ফি স্ট্রাকচারটা কম থাকাটা কোনো অপরাধ নয়, কোনো অন্যায় নয়। এইটা নিয়ে প্রশ্ন হতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু আমার তো মনে হয় সর্বজনীন শিক্ষার জন্য যারা মেধাবী তাদের জন্য বিনা পয়সায় চিকিৎসা শিক্ষার ব্যবস্থা থাকা উচিত। কিন্তু হ্যাঁ, এখন যেহেতু আমাদের দেশে শিক্ষাটা যৌথ তালিকাভুক্ত, রাজ্যের এবং কেন্দ্রের উভয়েরই দায়িত্বে আছে, এবং আমরা এই সময়কালে সাম্প্রতিক অতীতে যে দুটি সরকার কেন্দ্রে এবং রাজ্যে আছে, তারা শিক্ষাটাকে বেসরকারীকরণ, ব্যবসায়ীকরণ করতে চাইছে, এবং তার ফলে এখন প্রচুর পরিমাণে একবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সবই বেসরকারি হচ্ছে। এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যাতে রমরমাভাবে চলে তার পরিকল্পনায় সরকারি শিক্ষা ব্যবস্থায় ফি স্ট্রাকচার কম থাকার ফলে সেখানে মেধাবী ছাত্রছাত্রীরা চলে আসছে এবং সেখানে থেকে তারা ভালো করছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লাভ মুনাফাটা সেই পরিমাণে হতে পারছে না, প্রতিদ্বন্দ্বিতায় তারা এগিয়ে যেতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে যে প্রকারেণ হেয় করবার জন্য বা এগুলোকে নষ্ট করবার জন্য একটা প্রচেষ্টা আছে। এবং এই যে সব অ্যাক্রিডিটেশন টিম বা যাবতীয় যে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে এসব দেখতে আসা হয় বা আলোচনা করা হয়, তাদের মধ্যে ওই ব্যবসায়ীকরণ বা বেসরকারীকরণের মাথায় শেষে ঢুকে আছে। হ্যাঁ, এবং সেগুলো এসে তারা এখানে কথার ছলে, অনুসন্ধানের ছলে এই কথাগুলো তারা বলবার চেষ্টা করে, এবং সেগুলোকে যাদের কাজে লাগানো যায় তাদের সুবিধা। একটা উদাহরণ আমি দিই, যে একটা হায়ার সেকেন্ডারি পাস করা ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং করতে আসবে, সে যদি আইআইটিতে, এনআইটিতে ইত্যাদি জায়গায় তাই যাদের যে পরিমাণ ফি স্ট্রাকচার তাকে দিতে হবে তার থেকে কম যদি সে পায়, যাদবপুরে চলে আসছে। অর্থাৎ একটা মেধাবী ছাত্র যাদবপুরে এসে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করছে, তার ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা এনআইটি, আইআইটি যেখানে পয়সা কামাবার একটা বিশেষ ব্যবস্থা করেছে আর কি, সরকারি প্রচেষ্টায় সেখানে হচ্ছে, সেখানে যেতে চাইছে না।
বা বেসরকারি যেগুলো আছে, আরো সরকারের বাইরে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যেতে চাইছে, তাহলে তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তারা এই সকল সেন্ট্রাল বডিগুলোর মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে এই সরকারি শিক্ষা ব্যবস্থাগুলোকে কি করে ফি স্ট্রাকচার বাড়িয়ে দেওয়া যায়, যাতে তাদের দিকে ছাত্ররা বেশি বেশি করে যেতে পারে। এটা একটা কৌশল বলে আমার মনে হয়। তবে হ্যাঁ, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের কমিটি তারাও ভেবে দেখছে যে জিনিসপত্রের দাম বহু গুণ বেড়ে চলেছে, তার সঙ্গে ফি স্ট্রাকচারও বাড়া উচিত। তার জন্য মাঝে মাঝেই কমিটি হয় এবং কমিটি হয়ে আলোচনা করে যতটা কম রেখে বাড়ানো যায় সেই চেষ্টা সবসময় করা উচিত। সেটা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে বলে আমার বিশ্বাস। তবে আমার এই সমস্ত বিষয়টার সঙ্গে যেটা আমি বলতে চাই যে শিক্ষাকে বেসরকারীকরণ এবং শিক্ষাকে যার পয়সা আছে মানে ফেলো করি মাত্রতেল সেই দিকে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার যৌথভাবে চেষ্টা করছে। এবং এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করা হয়েছে বা ইউজিসি যে ধরনের সব ফতোয়া পরপর দিয়ে চলেছে, তার মধ্য দিয়ে খুব পরিষ্কার যে সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করো, ধ্বংস করো, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে মদত দাও এবং তাদের যারা মুনাফাটা বাড়ে তার চেষ্টাটাই এখানে প্রাথমিক হয়ে যাচ্ছে। অনেকে এরকম বলেন যে এই যে সমস্ত ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারিং, তাদের অনেকেই প্রাইভেট টিউশন নেন কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে। সুতরাং যার আপনারাও এই বিষয়ে বলছেন যে যার সামর্থ্য আছে সে কেন বেশি দেবে না। সুতরাং সেদিক থেকে বোধহয় বাস্তবসম্মত একটা সিদ্ধান্তে আসা উচিত, যাতে বিশ্ববিদ্যালয়ের তো আর্থিক সমস্যাও রয়েছে, সেটাও যাতে কমানো যায়। অর্থপ্রতিম বাবু। হ্যাঁ, না প্রথমেই বললাম যে মানে অনেক আগেই আমাদের একটা ওই কমিটি করেছে বিশ্ববিদ্যালয়, যারা মূলত যে গ্যাপটা মানে আমাদের যেটা ইনকাম এক্সপেন্ডিচারের গ্যাপ সেটা কিভাবে কমানো যায় সেটা দেখার জন্য চিন্তা ভাবনা করছে। কিন্তু সবসময় হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে কি বলবো বিকল্প চিন্তা ভাবনা করার জায়গা। অর্থাৎ এটা খুব সহজ রাস্তা, সবাই জানে যে আমার খরচ বাড়ছে, আমি সেই খরচটা আমাদের একমাত্র মানে রিসোর্স হচ্ছে স্টুডেন্টদের ঘাড়ে পুরোটা চাপিয়ে দিই। অর্থাৎ স্টুডেন্টদের ফি বাড়াই যত ইচ্ছা এবং সেটাকে তুলে নিই এবং তাহলেই হচ্ছে আমাদের এই সমস্যা মিটে যাবে। এটা খুব সহজ রাস্তা কিন্তু। হ্যাঁ, কিন্তু আবার বলছি যে যাদবপুর কিন্তু ওই সহজ রাস্তা বা এই পথের কথা ভাবে না, ভাবে অল্টারনেটিভ ওয়ে কিভাবে সেই করেই কিন্তু আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়েছে। সুতরাং আমাদের এখানে যে মেধাবী ছাত্ররা আসছে তাদেরকে ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। হ্যাঁ, গরিব মেধাবী ছাত্ররা আসছে তাদেরকে ধরে রাখতে বদ্ধপরিকর। কিন্তু অবশ্যই এই আলোচনাটা তো আছে, আমি প্রথমেই বলেছি যে যারা আপনি যে প্রশ্নটা করলেন আর কি, এই প্রশ্নটা নিশ্চয়ই আছে যে যারা মানে টাকা অ্যাফোর্ড করতে পারে তাদের ফিটা একটু বাড়া উচিত। কিন্তু আবার এটাও নয় যে আইআইটি এনআইটি যেভাবে ফি বাড়িয়েছে এইটা কিন্তু হওয়া উচিত নয়। কারণটা হচ্ছে শিক্ষা কখনো শুধুমাত্র মানে পণ্য হতে পারে না, শুধুমাত্র ছাত্রের ঘাট দিয়ে শিক্ষা পুরোটা চলতে পারে না। আর একটা কথা এই প্রসঙ্গে অবশ্যই বলবো যে এই এজেন্সিগুলো ধরুন রাজ্য সরকার আছে, তার শিক্ষা দপ্তর আছে, ইউজিসি আছে এবং এআইসিটি আছে, এরকম বিভিন্ন এজেন্সি আছে। তারা দেখবেন বিভিন্ন রকম গাইডলাইন সেট করছে। আপনি এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কথাই হচ্ছিল, তার আন্ডারে অনেক কিছু জিনিস করবে বলে বলেছে এবং অনেক ফ্লেক্সিবিলিটি দেওয়ার কথা বলেছে। হ্যাঁ, বাইরে থেকে দেখতে কিন্তু বেশ কিছু জিনিস বেশ মনে হয় যে দেখতে খুব ভালো, কিন্তু এইগুলো হবে কোথা থেকে? ফ্লেক্সিবিলিটি দিতে গেলে আরো বেশি ক্লাসরুম দরকার, বেশি শিক্ষক দরকার, বেশি ইনফ্রাস্ট্রাকচার দরকার। সেইগুলো কিন্তু দিনে দিনে মানে বাড়ানো তো দূরে থাক, দিনে দিনে কমে গেছে। যেমন বললাম 17 সালের পর থেকে প্ল্যান মানে বাজেট মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ করে দিয়েছে এবং তার টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের রুসা 100 কোটি টাকা আমরা আর মানে পেয়েছিলাম সারা ভারতবর্ষে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কম্পিট করে, সেই টাকা মানে 50%ও দেওয়া হয়নি, মানে 50 কোটি টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ইনস্টিটিউট অফ এমিনেন্স, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্স তার একাডেমিক যোগ্যতায় তারা ইউজিসি এম্পাওয়ার্ড কমিটি রেকমেন্ড করেছিল, কিন্তু আজ পর্যন্ত
দিল, মানে কেন্দ্রীয় সরকার সেই ইনস্টিটিউট অফ এমিনেন্স দেয়নি শুধু নয়, এখন চিঠি পাঠিয়ে বিভিন্ন রকম কথা বলে টাকা পয়সার যে রাজ্য সরকার এটা কেন দিচ্ছে না, আমাদের এটা দেওয়া উচিত, রাজ্য সরকার, আরে রাজ্য সরকার কেন্দ্র সরকার কি করবে তারা সেটা ঠিক করতে পারে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়কে তার খেতাব থেকে বঞ্চিত করা, এটা করা মানে কিন্তু মানে তাকে অ্যাকচুয়ালি তাকে কিন্তু ভিক্টিমাইজ করা, যেটা কিন্তু কেন্দ্রীয় সরকার এখানে করছে। যে আপনারা হয়তো জেনে থাকবেন, যে ইনস্টিটিউট হয়নি, একটি প্রাইভেট ইনস্টিটিউট, তাকে ইনস্টিটিউট অফ এমিনেন্স দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম লিস্টেই প্রথম 8টা যে ইনস্টিটিউট অফ এমিনেন্সের জন্য রেকমেন্ড করেছিল আইআইটি আইএসসির সাথে, তার মধ্যে স্টেট ইউনিভার্সিটি হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার বিভিন্ন টালবাহানা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইনস্টিটিউট অফ এমিনেন্স থেকে বঞ্চিত করছে। সুতরাং একদিকে আপনি প্রত্যেক দিন বিভিন্ন অ্যাডভাইসারি আসছে, পালন করতে হবে, অ্যাক্রিডিটেশন এজেন্সি আসছে, তারা বলছে এই করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার করতে হবে, এই ব্যবস্থা করতে হবে, এই ফেসিলিটি করতে হবে, এই সমস্ত কিছু বলছে তারা, হ্যাঁ, যে এইগুলো করো, ন্যাক অ্যাক্রিডিটেশনের জন্য এইগুলো করতে হবে, এনবি এর জন্য এইগুলো করতে হবে, ইউজিসি প্রত্যেক দিন একটা করে অ্যাডভাইসারি পাঠাচ্ছে, রাজ্য সরকারের বিকাশ ভবন বিভিন্ন রকম অ্যাডভাইসারি পাঠাচ্ছে, কিন্তু এরা কেউই কিন্তু মানে তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দেওয়া দরকার এবং বাকি যে সাপোর্ট দেওয়া দরকার কিছুই দিচ্ছে না। যেমন আমি বলছি যে 17% ওবিসি কোটা যখন মানে ইমপ্লিমেন্টেড হয়েছিল, হ্যাঁ, তখন কিন্তু সরকার বলেছিল যে এর জন্য যা যা ইনফ্রাস্ট্রাকচার লাগে আমরা দেব, কিন্তু আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কোনো এই জাতীয় এর জন্য ইনফ্রাস্ট্রাকচার পায়নি। ন্যাশনাল এডুকেশন পলিসিও তাই, 4 বছরের ডিগ্রি কোর্স ইমপ্লিমেন্টেড হতে মানে অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু এনইপির জন্য ইমপ্লিমেন্টেশনের জন্য কোনো টাকা আসছে না। সুতরাং মানে মানে এই যে অ্যাক্রিডিটেশন এজেন্সি গুলো তারা বলছে, হ্যাঁ, অথচ টাকা আসছে না, দিচ্ছে না, মানে বিভিন্ন কথা বলছে ইমপ্লিমেন্ট করতে হবে, অথচ কেউ টাকা দিচ্ছে না। এর উদ্দেশ্য এটা হতেই পারে যে যে আস্তে আস্তে হয়তো সরকার এই আমাদের মতো বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ঘাট থেকে নামিয়ে দেবে এবং আলটিমেটলি সবাইকে হয়তো এই যে প্রাইভেট ইনস্টিটিউশন বা ওই টাইপের ইনস্টিটিউশনে যেতে হবে যেখানে লাখ লাখ টাকা ফি দিয়ে পড়াশোনা করতে হবে, এবং সেখানে গরিব মেধাবী ছাত্ররা হয়তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা পড়াশোনাই করতে পারবে না, এবং তারা সমাজের যে যদি আপনি একটা জাতির আপনি উন্নতি চান, তাহলে যদি একটা পিছিয়ে পড়া সেকশনকে আপনি যদি তুলতে না পারেন, তাহলে কি কোনোভাবে একটা সমগ্র জাতির উন্নতি হয়? একই রকম ভাবে আমাদেরও এই গরিব মেধাবী পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের যদি আমরা তুলে আনতে না পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা যতই কথা বলি, যতই আমরা বিকশিত ভারতের কথা বলি, যতই আমরা বলি না কেন যে উন্নয়ন চারদিকে হচ্ছে, কোনোটাই কিন্তু হবে না যদি না আমরা শিক্ষা ক্ষেত্রে যারা পিছিয়ে পড়া অংশ তাদেরকে আমরা তুলে আনতে পারি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এইরকম প্রচুর স্টুডেন্ট আছে, ফার্স্ট জেনারেশন লার্নার, আমরা গর্বিত যে তারা এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে, তারা এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিটেক এমটেক করছে, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমএসসি করছে, এবং এরকম প্রচুর ছাত্রছাত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। ওটাই আমাদের গর্ব, ওটাই আমাদের স্ট্রেংথ, ওটাই হচ্ছে আমাদেরকে আর 5টা কলেজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থেকে আলাদা করে রেখেছে, এবং আমরা মনে করি এটা ধরে রাখা উচিত। হ্যাঁ, তার পাশাপাশি অবশ্যই বাস্তবতার দিকে চিন্তা করে যাদের ফি পেমেন্টের কিছুটা হলেও ক্ষমতা আছে, অবশ্যই এরকম নয় যে এনআইটি আইআইটি যেরকম ভাবে ফি স্ট্রাকচার করে দিচ্ছে সেরকম নয়, কিন্তু হ্যাঁ একটা রিজনেবল ফি হতেই পারে যারা অ্যাফোর্ড করতে পারবে, কিন্তু যারা গরিব ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু মানে তাদেরকে পড়াশোনাটা এই ফি স্ট্রাকচারের মধ্যেই হচ্ছে করতে দেওয়া উচিত। সুতরাং বেসিক্যালি কিন্তু সরকার এর উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রশ্ন থাকবেই, কারণ ওই যে আবার বললাম যে ফি বাড়িয়ে হয়তো আমাদের যা ঘাটতি এই মুহূর্তে, যে 60 কোটি টাকার মধ্যে মাত্র 20 থেকে 25 কোটি টাকা আমরা গভর্নমেন্টের কাছ থেকে পাচ্ছি, এই যে 35-40 কোটি টাকা ঘাটতি, তার ম্যাক্সিমাম আমরা দেখেছি ফি বাড়িয়ে 10% বাড়ানো, মানে 10% তোলা যেতে পারে, কিন্তু বাকি তো 90% তো ঘাটতি থেকেই যাবে। সুতরাং মেজর যে শর্টফল, সেই মেজর শর্টফলটা কিন্তু যদি না সরকার দায়িত্ব না নেয় বা সরকারের অন্য কোনো উদ্দেশ্য থাকে যে আজকে এই বিশ্ববিদ্যালয়গুলো, সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলো সরকারের ঘাট থেকে নেমে যাক, বোঝাগুলো নেমে যাক, এবং সেটা আলটিমেটলি গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি ইনস্টিটিউট গুলো মানে তার থেকে সুযোগ সুবিধে পাক, তাহলে কিন্তু এই মানে মতটা যদি সরকার মানে পোষণ করে বা এটা ইমপ্লিমেন্ট করতে চায়,
তাহলে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আগামী দিনে খুবই বিপদের মধ্যে পড়বে। এবং শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, দেখবেন কলকাতা বিশ্ববিদ্যালয়েও দেখবেন ফি স্ট্রাকচার যথেষ্ট কম, সুতরাং মানে যথেষ্ট কম, মানে সেখানে অনেক গরিব ছাত্রছাত্রী পড়ে। সুতরাং এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আগামী দিনে এদের পক্ষে খুবই মুশকিল হবে, বিশেষত এই গরিব মেধাবী ছাত্রছাত্রীদের প্রমোট করার ক্ষেত্রে। বেসরকারীকরণের পথে হাঁটা অবশ্যই কোনো সঠিক পদক্ষেপ নয় এবং সেটা কেউই চাইবেন না। অম্বিকেশ বাবু, আপনার কি মনে হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ঘাটতি তো রয়েছে বিপুল পরিমাণ, তার জন্য অনেক কিছু কাজ এগোচ্ছে না, অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হচ্ছে, সেই ঘাটতি মেটানো কিভাবে তাহলে সম্ভব? না, আমি একটা কথা বলি, আমরা ছোটবেলায় 1 পয়সার ব্যবহার করছি, এখন 1 টাকা হচ্ছে ন্যূনতম মানে ডিনোমিনেশন হয়ে গেছে। অর্থাৎ মুদ্রাস্ফীতির মূল্যবৃদ্ধি হচ্ছে, তার আনুপাতিক হারে ফিও বাড়তে পারে, সেখানে আমার কোনো আপত্তি নেই। এটা হচ্ছে যে শিক্ষাটা যদি সর্বজনীন করতে হয়, শিক্ষার সম্প্রসারণ দরকার, তারপরে শিক্ষার মান উন্নয়ন দরকার, এবং এই দায়িত্বটাকে সরকারকেই নিতে হবে। এবং কখনো একটা শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে চলতে পারে না যে যারা পড়াশোনা করতে আসবে তারা ফি দেবে, অর্থাৎ বেতন বা ফি দেবে, এবং তার মধ্য দিয়েই শিক্ষা চলবে, যেভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে। এটা কখনো হতে পারে, এটা সবসময় মাথায় রাখবে। এবং আমরা গত কয়েক বছর ধরে যেটা দেখছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ করছি যে একটা এই যে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায় বারে বারে যেটা বলছে যে আমাদের যে জেনারেল মেনটেন্যান্স ফান্ডে যে খরচাটা হতো বা হয়, আগে পুরোটাই সরকার দিতেন, এখন সরকার সেটা দিচ্ছেন না, পরপর কমিয়ে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে যে জেনারেল যে মেনটেন্যান্সটা ঠিক মতো হচ্ছে, জেনারেল মেনটেন্যান্স যদি ঠিক মতো না হয় তাহলে ক্লাসরুম, তার যে ব্যবস্থাপনা, এগুলো সব ঠিকঠাক হচ্ছে। সেই সময় কোন একটা বাইরের এজেন্সি যদি ভিজিট করতে আসার পরে যদি দেখা যায় যে সমস্ত কিছু ঠিকঠাক নেই, তখন প্রশ্ন উঠবে ঠিকঠাক নেই কেন? দরকার হলে আপনারা একটু ফি স্ট্রাকচার বাড়িয়ে তো টাকা পয়সা তুলে নিতে পারেন। যারা পড়াশোনা করতে আসছে তারা যদি হাজার হাজার টাকা খরচ করে টিউশন করতে পারে, তাহলে এখানে কেন দিতে পারবে না? এই কথাগুলোকে মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাদের কাছে যে শিক্ষাটাকে সর্বজনীন করতে হবে, দরিদ্র বাড়ির ছেলেটিও যাতে পড়ার সুযোগ পায়, সেটা তাদের মাথায় এত মার থাকছে। এবং শিক্ষার দায়িত্বটা যে সরকারকেই নিতে হবে, এই কথাটা তখন আর মাথায় থাকছে না। অর্থাৎ শিক্ষাটাকে বেসরকারীকরণ করার মাথাটাই এখন সবসময় কাজ করছে। আমাদের যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী, যিনি এখন জেলবন্দি, তিনি তো একসময় বলেই ফেললেন যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে, অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে, আমরা টাকা দিয়ে আমরা যা বলবো তাই করবো। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের যেটা স্বাধিকার, অটোনমি, সেখানে আক্রমণ হানছে রাজ্যের সরকার এবং অর্থ বরাদ্দ কমিয়ে দিচ্ছে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার একটা প্রচেষ্টা রয়েছে। তার সঙ্গে দেখুন, আমাদের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ভাইস চ্যান্সেলর বা উপাচার্য, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে? বহু শিক্ষক পদ শূন্য হয়ে পড়ে আছে। শিক্ষার মান উন্নয়ন ঘটাতে গেলে শুধু ছাত্রছাত্রীদের বেতন বাড়িয়ে দিলেই মান উন্নয়ন হয়ে যাবে, এইটা যারা ভাবছে তারা বিশেষ করে শিক্ষার বেসরকারীকরণের পক্ষে এবং খেলোবড়ি মাকোতেল আদর্শের পক্ষে তারা কথাটা বলছে। শিক্ষাটা সর্বজনীন হোক, গরিব বাড়ির ছেলে থেকে গরিব বাড়ির ছেলে সবাই শিক্ষার সুযোগ পাক, সমান সুযোগ পাক, এটা তারা কখনোই ভাবছে। অতএব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার ঐতিহ্য বজায় রেখে এখনো তারা নিজেদের মতো করে লড়ছে এবং সেখানে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী সবাই মিলে চেষ্টা করছে বলে এখনো ধরে রাখতে পেরেছে। কিন্তু কতদিন ধরে রাখতে পারবে এই বৈমাতৃক সুলভ মনোভাব কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের থাকার কারণে? এটা খুব একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এবং এই যে এমবিএ 4 বছরের একটা কোর্স চালু করে দেওয়া হলো, আগাম কোনো ব্যবস্থা সতর্কতা না নিয়ে, আপনি ভাবুন তো, এখন ফি স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করছি, এই যে 4 বছরের কোর্স চালু করা হলো, যে কলেজগুলোতে 3 বছর পড়ানোর জন্য ইনফ্রাস্ট্রাকচার ছিল, ক্লাসরুম থেকে শুরু করে শিক্ষক সংখ্যা ইত্যাদি ইত্যাদি, সেখানে 4 বছর করে দেওয়া হলো। যখন 4টে বছর চলে আসবে, সেখানে ক্লাসরুম কোথায় পাবে, সেখানে টিচার কোথায় পাবে? নতুন করে টিচার পদ সৃষ্টি না করে এটা করা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে
বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া, যে যার পয়সা আছে তারা যাও, ওখানে গিয়ে পড়ো, ওখানে ঝাঁ চকচকে পাবে, ডিসিপ্লিন নামক একটা বস্তুকে তারা দেখতে পাবে, পড়াশোনার মান, সর্বজনীন শিক্ষা, এটা তাদের কাছে তখন গুরুত্ব হবে। আমি সব সময় যেটা মনে করছি যে আমাদের রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার যৌথভাবে চেষ্টা করছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, তার জন্য যাবতীয় যে পদক্ষেপ নেওয়া নিচ্ছে, এবং পাশাপাশি বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে মদত দেওয়ার একটা পরোক্ষ চেষ্টা করেছে। আমার এটাই মনে হচ্ছে। কিন্তু সামনে ওই ফি স্ট্রাকচার, আমি আবারও বলছি যে যেহেতু মুদ্রাস্ফীতির মূল্য বৃদ্ধি হয়ে চলেছে, তার সঙ্গে আনুপাতিক হারে বেতন বৃদ্ধি হতে পারে, কিন্তু মাথায় এটা রাখতেই হবে যে আমাকে যদি সর্বজনীন শিক্ষা রাখতে হয়, তাহলে গরিব বাড়ির ছেলেটাও যাতে পড়ার ক্ষেত্রে, আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, সেটাকেও দেখতে হবে, সেটাকে এনশিওর করতেই হবে, করে শিক্ষা প্রতিষ্ঠানকে চালাতে হবে। তবেই শিক্ষার মান উঠবে, তবেই সার্বজনীন শিক্ষা সম্ভব হবে, তার ফলে একটা জাতি তৈরি হতে পারবে এবং সমাজে সেটা মঙ্গলই হবে। হ্যাঁ, কিন্তু অম্বিকেশ বাবু, সে একেবারেই ঠিক, গরিব দুস্থ ছাত্র যেন পড়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়, যেটা যাদবপুর বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথাও বললেন, দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কিন্তু সবাই তো দুস্থ ফ্যামিলি থেকে আসে না, অনেকেরই তো ক্ষমতা আছে। সেক্ষেত্রে এত মানে এই ধরনের মনোভাব পোষণ করাটা কি ঠিক, যে একেবারেই ফি বাড়ানো যাবে না কারো ক্ষেত্রেই? না, আমি একেবারেই তা বলছি না। একেবারে আমি তো আগেই বললাম যে মুদ্রাস্ফীতি, মূল্য বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে ফি বাড়ানো যেতেই পারে, এবং যাদের আর্থিক সক্ষমতা আছে তাদের কাছে আরো একটু বাড়তি নেওয়া যেতেই পারে। আমি তার বিরোধী একেবারে নয়, কিন্তু কখনো এমন একটা মনোভাব হতে পারে না একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে আমার ছাত্রটাই হচ্ছে আমাদের স্টেক হোল্ডার, তারাই এখানে পড়তে আসছে, তারাই পয়সা দেবে, সেই পয়সা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলবে, সরকার তার সমস্ত কিছু হাত গুটিয়ে নেবে। হ্যাঁ, সেটা কখনো হতে পারে না। আমি বলছি এইটা বলার মধ্য দিয়ে এরকম কোনো ইঙ্গিত নেই তো যে তোমরা বাবা শিক্ষা প্রতিষ্ঠান চালাও, কিভাবে রোজগার করবে তোমরা ঠিক করো, আমরা সরকার কোনো দায় দায়িত্ব নিতে পারবো না, এরকম একটা মনোভাব দেখিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না তো এজেন্সির মাধ্যমে। আমি সেই জায়গাটায় আপত্তি করছি। আমি একেবারেই ফি স্ট্রাকচার বাড়ানো যাবে না বা কোনোভাবেই বাড়ানো যাবে না তার পক্ষে আমি নয়, কিন্তু আমি বলছি আনুপাতিক হারে নিশ্চয়ই বাড়ানো যাবে, কিন্তু আবার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যেটা দরিদ্রতম পরিবারের ছেলেটি যদি মেধা থাকে, সে যেন ভর্তির সুযোগটা পায়, পয়সার অভাবে যেন সে না বঞ্চিত হয়, সেটাও আমাকে এনশিওর করতে হবে। এইটা না রেখে শুধু ফি স্ট্রাকচার বাড়ানোর কথা ভাবলে, আজকে যদি আলোচনাটা এমন হতো যে এনইপি চালু হয়ে গেল অথচ তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হলো না, শিক্ষক মহলের সঙ্গে কোনো আলোচনা করে করা হলো না, গণতান্ত্রিক পদ্ধতিতে এই সিদ্ধান্তটা না হলো না কেন, এইটা যদি আলোচনা হতো সেটা বরং আরো বেশি সময় বুঝিয়ে আলোচনা হতো বলে আমার মনে হয়। বা এই যে অর্থ বরাদ্দ বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কমিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিয়ে দেওয়া হচ্ছে, তাতে কি শিক্ষার মানের ক্ষতি হচ্ছে না, এইটা নিয়ে যদি আলোচনা হতো, সময় উপযোগী হতো। বা একটা বিশ্ববিদ্যালয়ে এই যে রাজ্যপাল এবং শিক্ষা দপ্তরের মধ্যে যে দড়ি টানাটানি চলছে, তার ফলে উপাচার্য নেই, উপাচার্য না থাকার ফলে শিক্ষা প্রশাসনের যে সমস্যাটা হচ্ছে, বা স্বাধিকারের প্রশ্নে যে সরকারের যে একদম হস্তক্ষেপ হচ্ছে, এইটা নিয়ে যদি আলোচনা হতো, সময় উপযোগী আলোচনা হতো। এটা একটা মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে ছাত্র ভর্তি হবে, ছাত্র ভর্তির সময় কত ভর্তি ফি হবে, বেতন কত হবে, হোস্টেলে থাকলে হোস্টেলে সিট রেন্ট কত হবে, এগুলো একটা কন্টিনিউয়াস প্রসেসে আলোচনার মাধ্যমে কমিটি বসে ঠিক করে নিতে পারবে। এটা নিয়ে অত আলোচনার কিছু নেই, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো বাড়ছে, বাড়বে। এবং শিক্ষকদের মায়না বেড়েছে, তেমনি ছাত্রদেরও বেতন বাড়বে, কিন্তু আনুপাতিক হারে বাড়বে, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত, এটা হবেও, এটা কেউ আটকাতেও পারবে না। পার্থপ্রতিম বাবু, একদিকে যেমন কেন্দ্রের চাপ, আরেকদিকে রাজ্য সরকারও টাকা দিচ্ছে না, কি মনে হয় কি উদ্দেশ্যে? সত্যি সত্যি কি বেসরকারিকরণের পথে এগোনোই উদ্দেশ্য? না না, এটা তো দেখুন অবশ্যই, এবং মাঝে মাঝেই দেখবেন কথা শুনি যে পিপিপি মডেল, হ্যাঁ, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেল, এরকম মডেলের আসলে নাম দিয়ে আসলে বেসরকারিকরণেরই এগুলো এক একটা প্রচেষ্টা। আমি বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু অল্টারনেট মানে চিন্তা ভাবনা কিন্তু সবসময় করেছে। যেমন একটা উদাহরণ দিই, যখন কোভিড পিরিয়ড চলছিল তখন মানে আমাদের অনলাইনে ক্লাস এরকম হচ্ছিল, প্রচুর আমাদের গরিব ছাত্রছাত্রীরা তাদের হচ্ছে অনলাইন ক্লাস করার মতো কিন্তু কোনো ডিভাইস ছিল না। সেখানে আমরা শিক্ষকরা এবং বহু এক্স স্টুডেন্ট
তারা টাকা তুলে মোবাইল কিনে কিন্তু তাদেরকে প্রোভাইড করেছিলাম, কারণ আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্যভাবে ভাবতে শেখায় এবং আমরা অন্যভাবে ভাবি, এবং তাদেরকে সেইভাবেই সাপোর্ট করেছিলাম হচ্ছে এই 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 ওই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য। এখনো আমরা বিভিন্ন রকম ভাবে ধরুন আমরা একদিকে যেমন বিভিন্ন কনসালটেন্সি প্রজেক্ট এই টাইপের জিনিসগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের উপর আর্নিং আমরা বাড়ানোর চেষ্টা করছি। কিছু কিছু মানে পেড কোর্স আছে বিশ্ববিদ্যালয়ে যেগুলো পয়সা দিয়ে হয়তো পড়া যায় অল্প হলেও, সেগুলো আছে। এর সাথে সাথে আরো বিভিন্ন রকম, যেমন এখন অনেক অ্যালামনি সেল একটা হয়েছে আমাদের, আমরা অ্যালামনি সেল নতুন করে হয়েছে, যারা অ্যালামনির কাছে পৌঁছানোর চেষ্টা করছি, তারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু ডিপার্টমেন্টের ল্যাব ডেভেলপ করে দিয়েছে, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট করে দিয়েছে, এরকম বেশ কয়েকটা ক্ষেত্রে কিন্তু হয়েছে। সুতরাং আমরা এইরকম বেশ কিছু অল্টারনেট চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি, এবং হচ্ছে যে এইটা একটা চলছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি ভাবেন যে আজকে ফি বাড়িয়ে দিলাম তাহলেই আমার কোয়ালিটি এডুকেশন হয়ে যাবে, এইটা কিন্তু ঠিক নয়। আমি কোনো বিশ্ববিদ্যালয়ের, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম করব না, কিন্তু আমি খুব অনেকগুলো এরকম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা জানি যেখানে বিভিন্ন কারণে হয়তো যেতে হয় আমাদের, সেখানে মানে পয়সা যেহেতু দেয়া হয়, সুতরাং তাদের ওই ছাত্রদের রেজাল্ট কিন্তু ভালো করে দিতেই হবে। সে পড়াশোনা করুক, সে পড়াশোনা না করুক, বিশ্ববিদ্যালয়ে আসুক না আসুক, তার কিন্তু রেজাল্ট চাই, কারণ সে কিন্তু পয়সা দিয়েছে, সে কিন্তু ডিগ্রিটা কেনার জন্য পয়সা দিয়েছে। তো সুতরাং তার ক্ষেত্রে কিন্তু মানে এরকম একটা জায়গা দাঁড়িয়ে যাচ্ছে। সুতরাং আজকে যদি বিশ্ববিদ্যালয়ে ভাবে যে ফি বাড়িয়ে দিলেই মানে শিক্ষার উন্নতি হয়ে যায়, বা সবাই যদি ভাবে, তাহলে কিন্তু ভুল করবে, এরকম ভাবে কিন্তু হতে পারে না। হ্যাঁ, এটা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুলোর ক্ষেত্রে দেখা গেছে। আর একটা ওই যে আবার বললাম যে হচ্ছে মানসিকতা, যে সরকারের মানসিকতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি দেখেন, আমি আবার বলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা আমরা আলোচনা করছি, যে একটা সরকারের কাছে বছরে 35 বা 40 কোটি টাকা এমন কোনো ব্যাপারই না। মানে বাজেট যদি দেখেন শিক্ষা খাতে বা বাজেট দেখেন, সেখানে একটা সরকারের কাছে 35 বা 40 কোটি টাকা কোনো ব্যাপারই না, কিন্তু সেখানে একটা বিশ্ববিদ্যালয়ের বাঁচা মরার প্রশ্ন। অর্থাৎ 35-40 কোটি টাকা যদি শর্টফল হতে থাকে, আগামী 2-3 বছর পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাজার থেকে ধার করতে হবে টাকা। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু যখন বাজার থেকে টাকা ধার করবে, তখন কিন্তু একদিন ওই একটি বেসরকারি প্রতিষ্ঠান এরকম কয়েক বছর চলার পর এসে বলবে, তোমার ওই ধারটা, তুমি যেহেতু এত টাকা ধার করেছো, সুতরাং তোমার অংশীদার আমি হয়ে গেলাম, ওই ধারটা শোধ করে আমি অংশীদার হয়ে গেলাম। অর্থাৎ আগামী দিনে কিন্তু এইটা সরকারের মনোভাবের কথা বলছি। কারণটা হচ্ছে, দেখবেন এখন বলা হয় অনেক বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গে খোলা হয়ে গেছে, অর্থাৎ প্রচুর নতুন নতুন বিশ্ববিদ্যালয় খুলেছে। আপনি যদি খোঁজ নেন তাহলে দেখবেন যে এই বিশ্ববিদ্যালয়গুলোর যে বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং হচ্ছে, তাতে কিন্তু বহু কোটি টাকা ব্যয় হচ্ছে। কেন হচ্ছে সেগুলো কি আলোচনার মধ্যে যদি আপনারা আনেন বা তদন্ত করেন, দেখবেন তারও নির্দিষ্ট কারণ আছে। অর্থাৎ বিল্ডিং তৈরি করতে 100 কোটি টাকা হচ্ছে অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বছরে জাস্ট 30-35-40 কোটি টাকা দিতে পারছে না সরকার। তার মানে বুঝতে হবে আসলে সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে। কেন এই যে পরের পর বিল্ডিং তৈরিতে টাকা মানে পাচ্ছে, মানে নতুন বিশ্ববিদ্যালয় প্রচুর আছে বিল্ডিং তৈরির জন্য, বহু 100 কোটি টাকা পাচ্ছে, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বছরে 30-35 কোটি টাকা দেওয়া যাচ্ছে না। এইটা হচ্ছে যে সরকারের মনোভাব, অর্থাৎ সরকার কি চাইছে সেটা আর একটা বিষয়ের জায়গা। আর তৃতীয় যে জায়গাটা আমি আরেকটা জিনিস একটু বলতে চাইছি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই যে ফি স্ট্রাকচার নিয়ে আলোচনা হচ্ছে, তো আমাদের বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না তা নয়, বিভিন্ন সময় হচ্ছে, কিন্তু কেন ইমপ্লিমেন্ট করতে গেলে কেন ইমপ্লিমেন্ট করতে পারছে না, তার মেন প্রধান কারণ যদি দেখেন যে 2011 সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ের ইসি মানে কর্মসমিতি, কোর্ট, ফ্যাকাল্টি কাউন্সিল, কোথাও কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ নেই, যেখানে শিক্ষক, ছাত্র, গবেষক, যারা শিক্ষাকর্মী, আধিকারিক, সকলের কিন্তু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন জায়গায় ছিল, নির্বাচিত প্রতিনিধি। যার ফলে কোনো একটা জিনিস যদি আজকে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় তো সবাইকে সঙ্গে নিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। আদারওয়াইজ আপনি যদি উপর থেকে চাপিয়ে দেন, সেটা ওয়ান ফাইন মর্নিং ইমপ্লিমেন্ট হতে পারে না। কিন্তু এই যে সমস্ত বডিগুলো থেকে
শিক্ষকদের দূরে রাখা হয়েছে, গবেষকদের দূরে রাখা হয়েছে, ছাত্রদের দূরে রাখা হয়েছে, হয়ে কিছু নমিনেটেড পার্সন দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, ছাত্র, গবেষক, এদের যারা প্রতিনিধি তারা যাচ্ছে না, যার ফলে তারা যে বিশ্ববিদ্যালয়ের এই যে ফি স্ট্রাকচার একটা আলোচনার মাধ্যমে করে সবাই মিলে যদি হচ্ছে সেই সিদ্ধান্তটা নিত, তাহলে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারতো আজকে। যেহেতু না ছিল ভিসি, না মানে মাঝখানে একটা সময় উপাচার্য ছিলেন না, সহ উপাচার্য এখনো একটা পদ খালি, এইরকম ফিনান্স অফিসার নেই, মানে এইরকম হাজার একটা সমস্যা কিন্তু করা হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম ওই যেটা বললাম যে কর্মসমিতি বা ইসি, কোর্ট, ফ্যাকাল্টি কাউন্সিল, এইগুলোতে এই যে বিশ্ববিদ্যালয়ের যে সর্বস্তরের প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, তারা যদি আজকে থাকতো, থেকে একটা সিদ্ধান্ত নিত, তাহলে সেই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করা অনেক বেশি সোজা হতো। কারণ তারা মনে করতো এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি যখন, আমাদেরই ইমপ্লিমেন্ট করতে হবে, আমাদের বিশ্ববিদ্যালয়। এখন বিশ্ববিদ্যালয়টা আমাদের, এটা তো মনে করতেই পারছে না, না শিক্ষক, না ছাত্র, না গবেষক। কারণ এই যে বললাম যে নির্বাচিত মানে প্রতিনিধি সমস্ত জায়গায় বন্ধ করে রেখে দিয়েছে, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখে দিয়েছে। অর্থাৎ এই যে গণতান্ত্রিক কাঠামো, সেই পুরো কাঠামোটাকে ভেঙে ফেলা হয়েছে। গণতান্ত্রিক কাঠামো যদি ভেঙে ফেলা হয়, তাহলে কোনো একটা সিদ্ধান্ত যদি আজকে নেওয়া হয়, সেই সিদ্ধান্ত অত সহজে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবে না। অর্থাৎ একটা সবার আলোচনার মাধ্যমে একটা ফি স্ট্রাকচার ঠিক করা, বিশ্ববিদ্যালয়ের সবাই সেই যে ফিটা হয়তো দিতে পারবে, বা যে মতটা সবাই নেবে, সেই মতটা যদি এইরকম কোনো কমিটিতে হয় যেখানে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন, শিক্ষক থাকবেন, ছাত্র থাকবেন, গবেষক থাকবেন, কর্মচারী থাকবেন, আধিকারিক থাকবেন, তাহলে সেই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে ইমপ্লিমেন্ট করতে সুবিধা হয়। কিন্তু 11 সালের পর থেকে সমস্ত নির্বাচিত মানে প্রতিনিধি রাখার জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এটা পারপাসফুলি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে। আদারওয়াইজ কিন্তু যদি মানে ইসি, কোর্ট, কাউন্সিল সব জায়গায় নির্বাচিত প্রতিনিধি থাকতো, তাহলে কিন্তু এই সমস্যার কিছুটা হলেও হচ্ছে সমাধান হতো। এত রকম যে প্রতিকূলতার কথা উঠে আসছে, এই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের তার সেই পুরনো ঐতিহ্য বজায় রেখে চালিয়ে যাওয়া কি সম্ভব? উমেশ বাবু কি মনে করছেন? আমি মনে করছি যে একটা গভীর পরিকল্পনা করে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার একটা চেষ্টা রাজ্য সরকারের স্তর থেকে এবং কেন্দ্রীয় সরকারের স্তর থেকেই করছে। এই যে সম্প্রতি 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, স্পেশাল ডিভিশন বেঞ্চ, তার যে রায় বেরিয়েছে সেটা যদি আমরা পাশাপাশি রাখি, লক্ষ্য করা যাচ্ছে যে মাধ্যমিকে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, পরীক্ষার্থী সংখ্যা কমে যাচ্ছে, অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই বছর এনইপি যে চালু হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখুন, কলকাতায় নামি দামি সমস্ত কলেজে প্রথম বর্ষে কোথাও একজন, কোথাও দুজন ছাত্র ভর্তি হয়েছে। প্রত্যেকটা কলেজে যে পরিমাণ ছাত্র ভর্তির ক্যাপাসিটি রয়েছে তার থেকে বহুগুণ কম ভর্তি হয়েছে। অর্থাৎ এর থেকে একটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই চেষ্টা করছে একবারে প্রাথমিক বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত ধ্বংস করো, যাতে সবাই বেসরকারীকরণের দিকে এগিয়ে যায়। পাশাপাশি এটাও আপনি দেখবেন গ্রামে গঞ্জে আজকাল বহু জায়গায় গ্রামে গঞ্জেও কিন্তু প্রাইভেট স্কুল বাচ্চাদের জন্য তৈরি হয়ে গেছে, সরকারি স্কুল কিন্তু কোনোভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না। শিক্ষক নেই, আর শিক্ষক নিয়োগের দুর্নীতিতে বলার অপেক্ষা রাখে। এই পরিপ্রেক্ষিতের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী তারা তাদের মানটাকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু কতদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই যে 2011 সালের পরে গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থাই নেই, 2011 সাল থেকে 2024 সাল হয়ে গেল, 13 বছর পার হয়ে গেল, একটা গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থা আসে। এখন তো বিশ্ববিদ্যালয়ের অনেক আধিকারিক নেই, স্থায়ী উপাচার্য নেই, কথাটাই সবচেয়ে বেশি আছে। যেটা সাধারণ সম্পাদক যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যেটা পার্থ বারে বারে বলার চেষ্টা করছে যে টাকা কমিয়ে দেওয়া হচ্ছে, এবং টাকা কমিয়ে যে দেওয়া হবে তাদের বক্তব্য আগে থেকে ছিলই যে আমরা টাকা দিয়ে আমাদের কথা শুনতে হবে। অর্থাৎ সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় তার ঐতিহ্য নিয়ে চেষ্টা করবে,
এবং কিন্তু কতদিন পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি যৌথভাবে চেষ্টা করে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে বেসরকারিকরণের দিকে আমি ঢোকাবো সবাইকে এবং আস্তে আস্তে সমস্ত হার আমরা তুলে নেব, তাহলে কিছু করার নেই। এবং এনইপি তার একটা প্রধান কারণ। এই এনইপি এখন সবে শুরু হয়েছে, এই 2023 সালে জুলাই মাসে তথাকথিত এনইপি শুরু হয়েছে। এইটা 4 বছর পরে আপনি আবার একটা এরকম আলোচনা সভা করবেন এবং তখন ফলাফল নিয়ে দেখবেন যে শিক্ষার মানটাও নষ্ট হয়ে যাচ্ছে এবং ছাত্রছাত্রীরা পড়বার আগ্রহটাও পর্যন্ত চলে যাচ্ছে এবং তাদের কি হবে ভবিষ্যতে দেশের, রাজ্যের, সমাজের, শুধু বলার এর বেশি আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমাদের সময়ও শেষ হয়ে আসছে, আমাদের শেষ করতে হবে। শেষ করার আগে পার্থপ্রতিম বাবু, যদি বেসরকারীকরণের পথে হাঁটাই উদ্দেশ্য হয়, তা রোখার উপায় কি সংক্ষেপে? প্রথমত কয়েকটা জিনিস যেমন বললাম যে আমাদের যে স্ট্রাকচার, গণতান্ত্রিক কাঠামোটা ছিলই, মানে কর্মসমিতি, কোর্ট, সমস্ত জায়গাতে নির্বাচিত প্রতিনিধি যদি রাখা হয়, তাহলে বিশ্ববিদ্যালয়টা সবার মনে করে সবাই মিলে একটা যৌথভাবে এটা আগানো যাবে। এবং মানে অটোনমি, মানে স্বাধিকার দিতে হবে বিশ্ববিদ্যালয়ের। রাধাকৃষ্ণন বলে গিয়েছিলেন যে স্টেট এড ক্যান নট বি কনফিউজড উইথ দ্য স্টেট কন্ট্রোল। অর্থাৎ মানে আমি পয়সা, মানে ওই যেটা এতক্ষণ বলছিলেন অম্বিকেশ দা, মানে রাধাকৃষ্ণন ঠিকটা উল্টো কথা বলে গিয়েছিলেন যে স্টেট এডকে স্টেট কন্ট্রোলের সাথে কখনো গুলিয়ে দেওয়া যাবে না। সুতরাং মানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারকে টাকা দিতে হবে, তা না হলে তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতে পারে না। তার সাথে এই যে বললাম যে দুর্নীতি, ওই যেটা কথা হচ্ছিল, যে যদি আমরা এই প্রচারটা করে দিতে পারি যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ থেকে শুরু করে সবকিছু দুর্নীতি হয়, তাহলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তুলে দেওয়া আরো সহজ হয়ে যাবে। সুতরাং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই যে দুর্নীতি মুক্ত করা, অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট যখন হবে সেখানে দুর্নীতি মুক্ত করা, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে স্বাধিকার রক্ষা করা, এবং মানে আমাদের মানে আপনি জাস্ট শুনলে অবাক হবেন যে 11 সালে আইন পরিবর্তন হয়ে গেছে, মানে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, এবং একটা অ্যামেন্ডমেন্ট হলে স্ট্যাটুট বলে বিধি, যেটা দৈনন্দিন কাজকর্মে নিয়ম কানুন কাজে লাগে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, সেটা অ্যামেন্ডেড হওয়ার কথা ছিল তারপরেই। এবং 13 সালে আমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেওয়ার পর থেকে আজকে 11 বছর পরেও কিন্তু সেই বিধি রাজ্য সরকার আটকে রেখে দিয়েছে। হ্যাঁ, শুধু এটাই নয়, দেখুন আরো কিরকম বিপদের মুখে ফেলে দিচ্ছে। এনইপি চালু করে দেওয়া হয়েছে 4 বছরের কোর্স, সেখানে আপনার মানে রাজ্য সরকারও চালু করতে বলেছে, কেন্দ্রীয় সরকারও চালু করতে বলেছে, অথচ রাজ্য সরকার মানে এই কোর্সগুলো আমাদের কর্মসমিতি, ইসি এবং কোর্টে পাস করাতে হয়, এখনো পর্যন্ত কিন্তু হয়নি। অর্থাৎ প্রথম বর্ষে ছাত্ররা প্রায় অর্ধেক তাদের পাস মানে পড়া হয়ে গেল, তারা একটা বেআইনি কোর্সে পড়ছে, আগামী দিনে তাদের ভবিষ্যৎ কিন্তু জানা নেই। সুতরাং এই দেখবেন রাজ্য সরকার বিভিন্ন সময় বিকাশ ভবন অ্যাডভাইসারি দিয়ে কোথাও ইসি বন্ধ করে দিচ্ছে, কোথাও ইসি করতে বলছে, কোথাও কনভোকেশন বন্ধ করে দিচ্ছে, কোথাও কনভোকেশন করতে বলছে। অর্থাৎ এই করে মানে ব্যাপারটা এমন ভাবে নিয়ে যাও যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানেই গোলযোগ। এইটা যদি মানে সমাজের কাছে প্রতিষ্ঠা করে দেওয়া যায়, এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ মানেই দুর্নীতি, এইটা যদি সমাজের কাছে প্রতিষ্ঠা করে দেওয়া যায়, তাহলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তুলে দেওয়া অনেক সহজ হবে। সুতরাং আটকানোর উপায় ওইখানেই, অর্থাৎ দুর্নীতি মুক্ত মেধাবী যারা ছাত্রছাত্রী তাদের নিয়োগ করা, ইনফ্রাস্ট্রাকচার সেটাকে উন্নত করা, স্বাধিকার, বিশ্ববিদ্যালয়ের অটোনমি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে স্বাধিকার সেটা বজায় রাখা, বিশ্ববিদ্যালয়ের যে পরিচালন সমিতি সেখানে সবার অংশগ্রহণটা জরুরি। তার সাথে সাথে আমাদের আরো কিছু ইনোভেটিভ ভাবনা চিন্তা করা, কি করে বিশ্ববিদ্যালয়ে মানে গরিব ছাত্রছাত্রীদের উপর চাপ না দিয়ে কি করে অল্টারনেট উপায়ে আরো কিছু ইনকাম বাড়াতে পারে। অ্যাট দ্য সেম টাইম মানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তারা যদি প্রতিষ্ঠানে শুধুমাত্র খবরদারি করার জন্যই থাকে বা কন্ট্রোল কে করবে, সহযোগিতায় তারা এগিয়ে আসুক। হ্যাঁ, তারা সহযোগিতায়। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমরা মনে করি, ফোর্থ পিলার উইথ দ্য পিপল মনে করে যে অবশ্যই যাদের ক্ষমতা আছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা ফিস দিক, তাদের ফি বাড়ানো হোক, কিন্তু দুস্থ ছাত্রছাত্রীরা, দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরা যেন কখনোই বঞ্চিত না হয়। পুরনো ঐতিহ্য অনুযায়ী যাদবপুর ইউনিভার্সিটি এগিয়ে চলো। অনেক ধন্যবাদ আপনাদের আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য।